ওয়েলকাম টু প্রো ক্রিয়েটিভ মাইন্ড অ্যান্ড পেডাগজি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমরা এখানে বিশেষ কিছু দিক লক্ষ্য রেখে আমরা এই চ্যানেলটি ওপেন করছি। এই চ্যানেলটিতে যে সমস্ত বিষয়ে গুরুত্ব দেওয়া হবে সেগুলো হচ্ছে যারা কেবলমাত্র নেট, সেট, এসএলএসটি এডুকেশন, প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং ঝাড়খণ্ড টেট এবং অন্যান্য রাজ্যের সিটেট যে সমস্ত পরীক্ষাগুলো হয় তার সমস্ত পেডাগজি সম্পর্কে তোমরা এখানে জানতে পারবে। তো চলো, আজকে আমরা এমসিকিউ রিলেটেড বিষয় কয়েকটি এমসিকিউ এখানে তোমাদের জন্য রাখা হয়েছে। আজকে আমরা যে সমস্ত এমসিকিউগুলো পড়বো তার মধ্যে প্রধান হচ্ছে সৃজনশীলতা বা সৃজনশীলতার যে বিষয় আমরা পড়েছি বা সৃজনশীলতা একটা যে কনসেপ্ট রয়েছে সেই কনসেপ্ট থেকে আমরা শুধুমাত্র সৃজনশীলতার বিষয় থেকে এমসিকিউ আমরা এখানে বেছে নিয়েছি। তো চলো আর কথা না বলে আমরা ক্লাসটি শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে যে সৃজনশীলতার মূল উপাদান কোনটি? আমরা যদি দেখি তাহলে আমরা পাবো শুধুমাত্র ছবি আঁকা, মুখস্থ করার ক্ষমতা, দ্রুত কথা বলার ক্ষমতা এবং নতুন ও মৌলিক কিছু উদ্ভাবন করাকেই আমরা বলি সৃজনশীলতা। তা আমরা এখানে সবাই জানি এখানে যে সমস্ত তোমরা এক কাজ করতে পারো, তোমরা যাদের প্রথমে ভিডিওটি পজ করে নিয়ে তারপরে সেই বিষয়ে ঠিক করে নিয়ে তারপর তোমরা উত্তরটা দেখতে পারো। তো এই বিষয়ে প্রথম উত্তর হবে আমাদের এটা হচ্ছে নতুন ও মৌলিক কিছু উদ্ভাবন করা। আমরা যখন নতুন কিছু মৌলিক কিছু উদ্ভাবন করি তখন তাকে বলা হয় সৃজনশীলতা। তাহলে আমি এখানে পেলাম যে নতুন কিছু আমরা যখন উদ্ভাবন করি বা সৃষ্টি করি বা ক্রিয়েট করি তখন তাকে বলা হয় নতুন কিছু মৌলিকত্ব বা সৃজনশীলতা। ক্লিয়ার? তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, আমরা এখানে 2 নম্বর প্রশ্ন দেখছি সৃজনশীলতা চিন্তার ক্ষেত্রে অপসারী চিন্তন বলতে কী বোঝায়? আবার প্রশ্ন একটু ভালো করে দেখে নাও। সৃজনশীলতা ক্ষেত্রে অপসারী চিন্তন বলতে কী বোঝায়? দেখো এখানে হচ্ছে একটি সমস্যা অনেকগুলি সম্ভাব্য সমাধান খোঁজা, শুধুমাত্র একটি সঠিক উত্তর বের করা, চিন্তা করা বন্ধ করে দেওয়া, অন্যের চিন্তা হুবহু কপি করা। তাহলে আমরা জানি যে সৃজনশীলতার যে রয়েছে সেই সৃজনশীলতার অপসারী চিন্তন বলতে এখানে বোঝায় যে এমন একটি সমস্যা বা একটি সমস্যার অনেকগুলি সম্ভাব্য সমাধান খুঁজে বের করা। একে বলা হয় ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভারজেন্ট থিঙ্কিং মানে যখন কোনো একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটা আমরা যখন একাধিকভাবে তার সমাধান করতে পারি, দেখা যাচ্ছে আমরা বিভিন্ন দিক দিয়ে চিন্তাভাবনা করে সেই সমস্যাগুলি সমাধান করতে পারি, তখন তাকে বলা হয় ডাইভারজেন্ট থিঙ্কিং। ডাইভারজেন্ট থিঙ্কিংয়ের পর আমাদের যে সেটা হচ্ছে একটি সমস্যার অনেকগুলি সমাধান খোঁজা। নেক্সট প্রশ্ন আমরা চলে আসি 3 নম্বর প্রশ্ন। আমরা দেখব এবার কি রয়েছে যে সৃজনশীল প্রক্রিয়ার প্রথম ধাপ কোনটিকে বলে মনে করা হয়? সৃজনশীলতার প্রথম ধাপ কোনটিকে মনে করা হয় যদি বলি তাহলে আমরা দেখবো এখানে বলছে অবসর গ্রহণ করা, মানে একদম পড়াশোনা সব কিছু বন্ধ করে দেওয়া। প্রস্তুতি বা প্রস্তুতিমূলক পর্যায়, আমরা যদি কোনো কিছু প্রস্তুতি পর্যায় নিই তাহলে তা দেখা এবং ফলাফল প্রকাশ করা এবং হচ্ছে সমস্যার সমালোচনা করা। আমরা যখন কোনো সমস্যা করি সেই সমস্ত সমালোচনাকে বলা হয় সৃজনশীলতার ধাপ। এখন এখানে সঠিক উত্তর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে সঠিক উত্তর হচ্ছে প্রস্তুতি বা প্রস্তুতিমূলক পর্যায় হচ্ছে সৃজনশীলতার প্রথম ধাপ। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন হচ্ছে সৃজনশীলতার পথে সবচেয়ে বড় বাধা কোনটি? সৃজনশীলতার পথে সবচেয়ে বড় বাধা কোনটি? দেখো বলছে কল্পনা শক্তি, চিন্তা করা, এটা একটা বাধা। কৌতূহল, ভুল করার ভয়, এটা একটা বাধা। বই পড়া। তাহলে আমরা সবাই জানি যে সৃজনশীলতা সবচেয়ে বড়, এগুলো বাধা নয়, কল্পনা শক্তি, যৌক্তিক শক্তি। মেন বাধা হচ্ছে ভুল করার ভয়। প্রধান বাধা রয়েছে ভুল করার ভয়। ক্লিয়ার? চলো আমরা নেক্সট প্রশ্নটা দেখে নিই। বলছে ব্রেন স্টর্মিং
কৌশলের প্রধান উদ্দেশ্য কী, এটা আমরা পেয়েছিলাম প্রাইমারি টেটের ক্ষেত্রে, অনেক নেট সেটের ক্ষেত্রে এই প্রশ্নটা অনেকবার আসে। এই ব্রেনস্টর্মিং এটা ক্রিয়েটিভিটির সঙ্গে সম্পর্কযুক্ত। বলছে এই ব্রেনস্টর্মিংয়ের উদ্দেশ্য হলো শান্ত হয়ে বসে থাকা, একদম চুপচাপ বসে থাকা, নো কমেন্ট, অল্প সময়ে প্রচুর পরিমাণে নতুন ধারণা বা আইডিয়া তৈরি করা, অল্প সময়ে প্রচুর পরিমাণে আইডিয়া তৈরি করা, কারো ভুল ধরা, বিবাদ করা। তাহলে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি সঠিক অ্যান্সার হচ্ছে অল্প সময়ে প্রচুর পরিমাণে নতুন ধারণা বা আইডিয়া তৈরি করা। তাহলে যখন কোনো অল্প সময়ের মধ্যে আমরা নতুন বা একাধিক আইডিয়া করতে পারি তখন তাকে বলা হয় ক্রিয়েটিভিটি বলা হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন আমরা চলে যাব। এরপরের প্রশ্ন রয়েছে, সৃজনশীল চিন্তাবিদদের একটি অন্যতম বৈশিষ্ট্য কী? সৃজনশীল চিন্তাবিদদের একটি অন্যতম বৈশিষ্ট্য কী? ক্লিয়ার? বলছে যে অচেনা বিষয়ে অনীহা, কঠোর গোঁড়ামি, উচ্চ কৌতূহল ও নমনীয়তা, সব কিছুতে অন্যের ওপর নির্ভর করা। অপশনগুলো কেমন একটু মজার মতো রয়েছে, তবে এই প্রশ্নটি যদি আমি আরেকবার পড়ি তাহলে খুব বুঝতে পারবো। এখানে দেখা যাচ্ছে যে আমরা যখন কোনো কিছুর কৌতূহল বা কোনো কিছু নমনীয় থাকে তখন আমরা তাকে বলি এটি সৃজনশীলতার একটা অন্যতম বৈশিষ্ট্য। ক্লিয়ার? তারপরে প্রশ্ন আমরা চলে আসবো যে নিম্নের কোনটি সৃজনশীলতাকে উৎসাহিত করে? নিম্নের কোনটি সৃজনশীলতাকে উৎসাহিত করে? হচ্ছে ভিন্নধর্মী চিন্তার মূল্যায়ন করা, প্রশ্নের উত্তর সরাসরি বলে দেওয়া, একঘেয়ে রুটিন, সবাইকে একই ঝাঁচে বা একই ছাঁচে তৈরি করা। এটা কখনোই সম্ভব নয় সবাইকে একই তৈরি করা, কারণ হচ্ছে প্রত্যেক শিক্ষার্থী ইউনিক, প্রত্যেকের আলাদা আলাদা চিন্তাভাবনা রয়েছে, তাহলে কখনোই আমরা সবাইকে কিন্তু একইভাবে করতে পারবো না। একঘেয়ে রুটিন এটাও নয়। প্রশ্নের উত্তর সরাসরি বলে দেওয়া, যদি আমরা প্রশ্নের উত্তর সরাসরি বলে দিই তাহলে কিন্তু ক্রিয়েটিভিটি কখনোই শিক্ষার্থীর মধ্যে দেখা দেবে না। প্রশ্নের উত্তর সরাসরি বলে দেওয়া হবে না, তাহলে হলো ভিন্ন ধর্মী চিন্তার মূল্যায়ন করা। এখানে মেন কনসেপ্ট হচ্ছে চিন্তার মূল্যায়ন করা। এই চিন্তার মূল্যায়ন করাকেই আমরা সৃজনশীলতা বলে থাকি। ক্লিয়ার? তারপরে প্রশ্ন দেখো। তারপরে প্রশ্ন হচ্ছে যে সৃজনশীলতা প্রক্রিয়ার ইনক্লুবেশন পর্যায় কি? ইনক্লুবেশন পর্যায় কি, এই কনসেপ্টে যদি আমার জানা থাকে তাহলে আমরা খুব সহজে উত্তর দিতে পারবো। আমরা যখন কোনো একটা সমস্যা রয়েছে সেই সমস্যাটাকে আমরা যখন সঠিকভাবে চিন্তা করি সেই সমস্যাটাকে যখন আমরা সঠিকভাবে চিন্তা করে তার সমাধান করি বা চিন্তা থেকে বিরতি নিই বা তখন তাকে বলা হয় ইনক্লুবেশন। তাহলে বলছি কি, তীব্র পড়াশোনা করা, একদম তীব্রভাবে পড়াশোনা করা, ফলাফল টাইপ করা, সমস্যা নিয়ে অবচেতনভাবে চিন্তা করা বা বিরতি নেওয়া, অন্যকে উপদেশ দেওয়া। এখানে আমরা জানি যে যখনই ইনক্লুবেশন দেখা যাচ্ছে তখন সমস্যা নিয়ে সচেতন চিন্তা করা, বিরত নেওয়া, একে বলা হয় ইনক্লুবেশন। ক্লিয়ার? তারপরে দেখো, তারপরে প্রশ্ন আমরা চলে আসবো, কোনো ধরনের শিক্ষা পদ্ধতির সৃজনশীলতার বৃদ্ধিতে সহায়ক? প্রকল্প ভিত্তিক শিখন, লেকচার মুখস্থ করা, শুধুমাত্র পরীক্ষার জন্য পড়া, প্রশ্নের করার নিষেধ করা। এখানে আমরা দেখতে পাচ্ছি 9টা প্রশ্নের উত্তর হচ্ছে যে কোন ধরনের শিখন পদ্ধতি সৃজনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে? প্রকল্প ভিত্তিক শিখন বা প্রজেক্ট লার্নিংয়ের ক্ষেত্রে যে শিখন হয় সেটাকে বলা হয় প্রকল্প ভিত্তিক শিখন। ক্লিয়ার? তারপরটা দেখো, তারপরের যে প্রশ্নটা রয়েছে সেখানে আমরা চলে যাব। এখানে একটু সমস্যা, আমাদের একটু নেটের একটু সমস্যা দেখা দিচ্ছে। দেখো তারপরের প্রশ্ন আমরা চলে আসবো। এবার 10 নম্বর প্রশ্নে আসবো যে সৃজনশীলতার ক্ষেত্রে উপযোগিতা কেন গুরুত্বপূর্ণ? সৃজনশীলতার ক্ষেত্রে ইউটিলিটি কেন গুরুত্বপূর্ণ? বলছে এটি কোনো বাস্তব প্রয়োজন বা সমস্যার সমাধান করে, এটি দামি হতে হবে, এটি সবার কাছে পরিচিত হতে হবে, এটি রঙিন হতে হবে। এর মানে হচ্ছে ইউটিলিটি মানে হচ্ছে ঐক্য বা ইউনিটি করার ক্ষেত্রে কি বলছে, এটি কোনো বাস্তব প্রয়োজন বা সমস্যা সমাধানের ক্ষেত্রে ইউটিলিটি সহযোগিতা করে থাকে। নেক্সট প্রশ্ন আমরা চলে যাব।
দেখো বলছে বলছে গিলফোর্ড, আমরা জানি যে গিলফোর্ড যে তত্ত্ব আমরা সেটাকে SOI মডেল বলি বা 3D মডেল বলি বা 3 ডাইমেনশন মডেল বলা হয়। সেই মডেলের ক্ষেত্রে একটি অন্যতম মাত্রা সাবলীলতা বলতে কি বোঝায়? বলছে অল্প সময়ে অনেকগুলো ধারা বা উত্তর দেওয়ার ক্ষমতা, কঠিন শব্দ ব্যবহার করে কথা বলা। কঠিন শব্দ ব্যবহার করে যদি কথা বলি তাহলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা সেটাকে নিতে চাইবে না, তখন সমস্যা ক্রিয়েট হবে। সুন্দর করে গান গাওয়ার ক্ষমতা, দ্রুত দৌড়ানোর ক্ষমতা, এগুলো হচ্ছে সব শারীরিকভাবে। কিন্তু গিলফোর্ডের যে তত্ত্বে বলা হয়েছে যে অল্প সময়ের মধ্যে অনেকগুলি ধারণা উত্তর দেওয়া, এগুলো সব সৃজনশীল বা ক্রিয়েটিভমূলক প্রশ্নের উত্তরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তারপরে প্রশ্ন দেখো যে সৃজনশীলতার নমনীয়তা বলতে বোঝায়। নমনীয়তা কি? শরীরের হাড় নরম হওয়া, একটা সিদ্ধান্তে অটল থাকা, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করা, সহজে অন্যের কথা মেনে নেওয়া। আমরা জানি যে ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করার ক্ষমতাকে আমরা বলি ফ্লেক্সিবিলিটি বা নমনীয়তা। ক্লিয়ার? এরপরে প্রশ্ন দেখো বলছে সৃজনশীলতার একটি ইলুমিনেশন ধাপে সাধারণত কি ঘটে? তোমরা সবাই পজ করে একবার উত্তরটা নিজেরা করবে, তারপরে এগুলো একটু দেখে নেবে। হ্যাঁ, ব্যাখ্যাগুলো একটু বলছে পুরো কাজ ভুলে যাওয়া, হঠাৎ করে কোনো সমস্যার সমাধান খুঁজে পাওয়া, নতুন করে তথ্য সংগ্রহ করা এবং লাইট জ্বালানো। এই যে সৃজনশীলতার ইলুমিনেশন, এই ইলুমিনেশন শব্দের অর্থ হচ্ছে হঠাৎ করে সমস্যার সমাধান খুঁজে পাওয়া। যখন আমরা হঠাৎ করে, তোমরা এগুলো নোটস খাতায় এগুলো নোটস করতে পারো, তখন এগুলো পরে আর পাবে না, তো তোমরা অবশ্যই নোটস করে নেবে। তাহলে এগুলো কি? ইলুমিনেশন মানে হচ্ছে হঠাৎ করে সমস্যার সমাধান খুঁজে পাওয়া, একে বলা হয় ইলুমিনেশনস। ঠিক? তারপর দেখো, তারপর যে 14 নম্বরের আমরা প্রশ্নটা চলে যাব। দেখো সৃজনশীলতার মৌলিকত্ব বলতে কি বোঝায়? সৃজনশীলতার মৌলিকত্ব বলতে বোঝায় অন্যের ধারণা নকল করা, অভূতপূর্ব এবং বিরল ধারণা তৈরি করা, পুরনো তথ্য মুখস্থ রাখা, সবাই যা বলছে তাই বলা। এটা নয়, সবাই যা বলছে তা বললে কখনোই সৃজনশীল হবে না। পুরনো মুখস্থ করা, মুখস্থবিদ্যা যদি এমন কোনো শব্দ থাকে সেটা কিন্তু কখনোই নয়। আর কপি করা, এটাও কিন্তু এখানে আমরা বুঝতেই পারছি যে সৃজনশীলতার মৌলিকত্ব বলতে বোঝায় অভূতপূর্ব বিরল ধারণা তৈরি করা। অভূতপূর্ব বিরল ধারণা তৈরি করাকে আমরা বলবো সৃজনশীলতা। ক্লিয়ার? তারপরে প্রশ্ন চলো আমরা দেখে নিই একবার। 15টা টরেন্স। টরেন্স সৃজনশীলতা পরিমাপের জন্য কোন ধরনের পরীক্ষার উপর জোর দেওয়া হয়? এটা খুবই একটা ভিআইপি প্রশ্ন, এগুলো অনেক সময় অনেক কম্পিটিটিভ পরীক্ষার এক্সামে আমরা এগুলো দেখতে পাই। টরেন্স হচ্ছে শারীরিক ক্ষমতার পরীক্ষা, শুধুমাত্র গণিত পরীক্ষা, মৌখিক ও চিত্রধর্মী সৃজনশীল পরীক্ষা। ঠিক? আর এবং হচ্ছে রক্তের পরীক্ষা। রক্তের পরীক্ষা কখনোই সৃজনশীল নয়। আর শুধুমাত্র যদি কোনো শব্দ থাকে সেগুলো একটু অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করবে। তাহলে এখানে কী হয়েছে? মৌলিক ও চিন্তাধর্মী সৃজনশীল চিন্তার পরীক্ষা, মৌলিক ও চিন্তাশীল সৃজনশীল পরীক্ষা। ক্লিয়ার? এটা হচ্ছে টরেন্সের পরিমাপ। ঠিক আছে? এরপরে আমরা 16 প্রশ্নটা দেখব। 16 প্রশ্ন হচ্ছে সৃজনশীল বিস্তৃতি বা এলাবোরেশন বলতে কী বোঝায়? সৃজনশীলের বা সৃজনশীলতার বিস্তৃতি বলতে কী বোঝায়? যে সব কিছু অসম্পূর্ণ রাখা, ধারণাটিকে ছোট করে ফেলা, অন্যের কাজকে সংক্ষিপ্ত করা, একটি সাধারণ ধারণাকে বিস্তারিত রূপ দেওয়া। এটা কীরকম বলছে? দেখো বলছে আমরা যখন সৃজনশীলতার বিস্তৃতি করি তখন একটা সাধারণ ঘটনাকে, কোনো একটা ছোট্ট ঘটনা, সেটাকে যদি আমরা সুন্দরভাবে ক্রিয়েটিভ করি, যেমন আমরা যদি নিউজ চ্যানেলগুলোকে দেখি, এটা কিন্তু ক্রিয়েটিভ। তারা কারণ কি করে, তারা ছোটোখাটো একটা ঘটনাকে একটা দীর্ঘ বাস্তবায়িত রূপ দিতে পারে, এমন বিস্তারিত রূপ দেবে যে আমাদের বুঝতেই আমরা কনফিউজ হয়ে যাব যে ঘটনাটা কী ঘটেছে। একই কথা বারবার বলা, সেটাকে নতুনভাবে বিস্তৃত করা, এগুলো হচ্ছে একটা ক্রিয়েটিভ ধারণা। ঠিক? একে কী বলা হয়? একে বলা হয় একটি সাধারণ ঘটনাকে বিস্তারিত বলা। এটা হচ্ছে এলাবোরেট করা বা বিস্তৃতি করা। ঠিক? এবার আমরা পড়ব যে সৃজনশীল হলো, এবার পরের প্রশ্ন আমরা চলে আসি যে গ্রাহাম ওয়ালাস এর মতে সৃজনশীল প্রক্রিয়ার শেষ ধাপটি হলো। এটা তোমাদের একটু অজানা প্রশ্ন, তাই না? তথ্য গোপন করা, ভেরিফিকেশন ও যাচাইকরণ করা, চিন্তা শুরু করা এবং ঘুমিয়ে পড়া। ঘুমিয়ে পড়া তো কখনোই হবে না।
ঠিক, তো এটা কী হবে? আমরা জানি যে ভেরিফিকেশন করা বা যাচাইকরণ করাই হচ্ছে গ্রাহাম ওয়ালাসের সৃজনশীল প্রক্রিয়ার শেষ ধাপ। ক্লিয়ার? তারপরে প্রশ্ন চলে এসো যে সৃজনশীল ব্যক্তিরা সাধারণত কোন ধরনের ঝুঁকি নিতে পছন্দ করেন? আর্থিক ঝুঁকি নিতে পছন্দ করেন, কোনো ঝুঁকিই নেন না, অন্ধভাবে জীবন বাজি রাখা, বৌদ্ধিক এবং সৃজনশীল ঝুঁকি। তাহলে এটা নয়, ঝুঁকি নেয় না, এবং আর্থিক জোয়া খেলা এটা তো নেয়ই না। যারা বৌদ্ধিক এবং সৃজনশীল ঝুঁকি নিতে পছন্দ করে তারাই হচ্ছে সৃজনশীল ব্যক্তি। ক্লিয়ার? এরপরে প্রশ্ন দেখো, চেঞ্জ হয়ে গেল এটা, এবার আমাদের আসবে 17 হয়েছে, নেক্সট 18 হয়েছে, নেক্সট 19 বলছে সৃজনশীল এবং বুদ্ধিবৃত্তির দক্ষতা এর মধ্যে সম্পর্ক কেমন? বলছে কম বুদ্ধিমানরা বেশি সৃজনশীল হয়। সৃজনশীলতার জন্য একটা নির্দিষ্ট স্তরের বুদ্ধির প্রয়োজন, তবে সেটি যথেষ্ট নয়। বুদ্ধি ও সৃজনশীলতার মধ্যে কোনো সম্পর্ক নেই। অতিরিক্ত বুদ্ধি থাকলে সবাই সৃজনশীল হয়, অতিরিক্ত বুদ্ধি থাকলে সবাই সৃজনশীল হয় এরকম নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে যে সৃজনশীলতার জন্য একটা নির্দিষ্ট স্তরের বুদ্ধির প্রয়োজন, তবে সেটি যথেষ্ট নয়। তবে শুধু যে একটা বুদ্ধি থাকলে হবে এরকম নয়, আমরা সেটাকে আরও বিস্তারিতভাবে সেটাকে আমরা জানতে পারি। ঠিক, এই প্রশ্নগুলির মধ্যে যদি কারো কোনো সমস্যা হয়, কোনো প্রশ্ন বুঝতে হয়, অসুবিধা হয়, আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, আমরা সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক, ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব পরের ভিডিওতে। দেখো তারপরে প্রশ্ন দেখো, শিক্ষার্থীর সৃজনশীলতা বৃদ্ধিতে শিক্ষকের ভূমিকা কী হওয়া উচিত? বলছে মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করা, শিক্ষার্থীকে ভয় দেখানো, প্রশ্ন করতে উৎসাহিত করা, পাঠ্য বই অনুসরণ করতে পারা। তাহলে এখানে আমরা বলবো যে মুক্ত চিন্তার পরিবেশ তৈরি করা। শিক্ষকরা যদি তাদেরকে মুক্ত চিন্তার পরিবেশ করে দেয় তাহলে কিন্তু শিক্ষকরা সেই বিষয়ে খুব সহজেই কিন্তু তারা নিজেদের শক্তিটাকে বাইরে প্রকাশ করতে পারবে। তারপরে প্রশ্ন চলে এসো, সৃজনশীলতার কোন ধাপটি কোন ধারণার নতুনত্ব? এই সৃজনশীলতা শব্দের অর্থই হচ্ছে নতুনত্ব বা আনকোরা ভাবকে নির্দেশ করে। এক হচ্ছে মৌলিকত্ব, সাধারণ জ্ঞান, প্রথাগত চিন্তা এবং অনুকরণ। তাহলে আমরা জানবো যেটা হচ্ছে মৌলিকত্ব। মৌলিকত্বকে কিন্তু খুব এরা ভাইটাল দিয়ে থাকে। ঠিক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, আজকে আমরা এখানেই শেষ করছি। এর পরের ভিডিওতে আমরা এই বিস্তারিত আরও আলোচনা করব। তাহলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।